ইউনূসের মধ্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তার কথা শুনলে মনে হচ্ছে তিনি জিয়াউর রহমানের কথা শুনছেন এবং তিনি তার প্রশংসা করছেন। তিনি খুবই দূরদৃষ্টি সম্পন্ন, তার যে নীতি বা সেগুলোর তিনি প্রশংসা করছেন। এই বিষয়টিকে আসলে বিএনপি কিভাবে নিচ্ছে দল হিসেবে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেরকমটা বলছে? কারণ প্রশ্নটা এরকম উঠছে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই দেখতে পান, তারই প্রতিচ্ছবি যদি থাকে ডক্টর ইউনূসের মধ্যে, তাহলে আপনারা যার আদর্শে আসলে রাজনীতিটা করে, বিএনপি যার আদর্শে রাজনীতিটা করে, তার আদর্শ বা তাকেই যদি দেখতে পারেন ডক্টর ইউনূসের মধ্যে, তাহলে ডক্টর ইউনূসই যদি আসলে আরো ক্ষমতায় থাকে, যেটি তিনি একটা ইন্টারভিউতে বলছেন, অনেকেই বলেন 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকুক, থাকলে আসলে সমস্যা কি? কেন আপনারা নির্বাচন চান? ধন্যবাদ শারমিন আপা। আমাদের মহাসচিব মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যেটা বলেছেন এটা হয়তো ওনার কোনো না কোনো উপলব্ধি থেকে উনি কথাটা বলেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তো ওনারা রাজনীতি করেছেন, উঠা বসা করেছেন একটা সময়। তো আহ, তার হয়তো কোনো না কোনো আইডিওলজিতে উনি হয়তো মিল দেখেও থাকতে পারে ওনার সাথে, উনি হয়তো এমনিতে কথাগুলো বলেননি। বাট তার মানে এটা না যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আরেকজনকে দিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করছেন, বিষয়টা কিন্তু সেরকম হয়তো না। হয়তো উনি কোনো না কোনো প্রেক্ষিতে, কোনো কথার প্রেক্ষিতে তার কোনো না কোনো কথা বা কোনো পারসেপশন অথবা কোনো আইডিয়া তার ভালো লেগেছে, সে জায়গা থেকে হয়তো উনি কথাটা বলে থাকতে পারেন। বাট এর তার মানে এটা যে রিপ্লেস করছেন উনি, বিষয়টা সেটা না। আপনারা আসলে এই বক্তব্যকে কিভাবে দেখছেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যেন শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের কথায়, তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের মধ্যে, বিএনপি আসলে কিভাবে দেখছে, আপনিও কিভাবে দেখছেন? এটা একটা পজিটিভ থিঙ্ক আমরা মনে করি যে না, ঠিক আছে, ভালো কিছুকে ভালো কিছু দিয়ে আমরা তুলনা করতেই পারি, অ্যাপ্রিসিয়েট করতেই পারি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সময় বাংলাদেশে হাল ধরেছিলেন যখন বাংলাদেশ খুব ভঙ্গুর একটি দশাতে ছিল। আমরা যদি বলি যে একই রকম ভাবে একটি প্রতিচ্ছবি যদি মনে করি যে না, আমাদের 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, জুলাই অভ্যুত্থানের পরে, ওই সময় বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো তেমন কেউ ছিল না। তারপর যদি ডক্টর ইউনূস ওই সময় দায়িত্বটা না নিতেন বা ওনাকে দায়িত্বে না বসানো হতো, তাহলে বাংলাদেশের অবস্থা আরো খারাপের দিকে হয়তো যেতে পারতো। বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না কোনো, তখন আমরা দেখেছি যে দেশের মানুষকে রাতের বেলা কিন্তু বাড়ি ঘর পাহারা দিতে হয়েছে, ডাকাতি যেগুলো হয়েছে এটা হয়েই থাকে বিভিন্ন বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে। ওই জায়গাটা থেকে হয়তো উনি একটু একটা কম্পেয়ার করেছেন যে ক্রাইসিস মোমেন্টে দেশের হাল ধরে দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ইচ্ছে বা প্রবণতা বা যেটা আগ্রহ উনি ফিল করছেন, সেখান থেকে হয়তো উনি একটা কিছু কম্পারিজন আনতে পারেন। বাট আই মাস্ট সে যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করতে চাননি। হয়তো একটা কম্পারিজন আনতে পারেন আপনি বলছেন, কিন্তু এই যে অ্যাপ্রিসিয়েট করা, সবকিছুতেই কি একরকম অ্যাপ্রিসিয়েট করা, মানে আগে যেমন দেখা যেত যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি থাকতেন, তার আশেপাশে ছোট ছোট দলরা থাকতো, সবকিছুতে প্রশংসা করতেন, এরকম কোনো অবস্থানে কি আসলে বিএনপির এখন যাচ্ছে? প্রশ্নটা এই জন্য করছি কারণ এই যে তিনি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, সেখানে প্রশংসা, তিনি যখন তিনি তিনি এটাও বলছেন যে রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে এই জাতিসংঘে যাওয়া, অংশগ্রহণ করা, এটি একটি অনন্য নজির। এরকম যে আসলে সবকিছুতে প্রশংসা করতে থাকা, এটি কি, এই অবস্থানটা আসলে বিএনপি কেন নিচ্ছে? সবকিছুতেই কি আসলে বিএনপি প্রশংসা করছে? আমরা কিন্তু একটা স্ট্যান্স নিয়েছি, শুরু থেকে আমরা বলেছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, এটা আমরা শুরু থেকেই বলে হুম, হুম। আসছি। অবভিয়াস রিজন ইজ দ্যাট, বিহাইন্ড দ্যাট ইজ যে এটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের যে অ্যানার্কিটা তৈরি হবে বাংলাদেশে, সেই অ্যানার্কিটাকে ম্যানেজ করার মতো ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশের এখন নেই। সেই জায়গা থেকে আমরা সার্বিকভাবে কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের স্ট্যান্সটা শুরু থেকে ছিল, এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। কিন্তু তার মানে এটা না যে আমরা সরকারের কোনো কর্মসূচি, কর্মকাণ্ড বা স্টেপস নিয়ে সমালোচনা করছি না, এটা কিন্তু মনে হয় এটা ভুল স্টেটমেন্ট হবে যদি আমরা বলি এটা। কারণ এই যে সংস্কার নিয়ে যেটা করছে, আমরা কিন্তু এটা বারংবার আমরা এটা সমালোচনা করছি। প্লাস সংস্কারের কোনো বাস্তবিক প্রয়োগ বা ভিজিবিলিটি নাই কিন্তু মানুষের মাঝখানে। সাধারণ মানুষ কিন্তু আসলে দৃষ্টির মধ্যেও আসছে না, বোধের মধ্যেও আসছে না যে এই যে একটা বছর ধরে সংস্কার বা রিফর্ম নিয়ে যত একটা বিশাল যজ্ঞ পরিচালিত হলো, এটার রেজাল্টটা কি, আসলে আউটপুটটা কি। এগুলো নিয়ে কিন্তু আমরা অহরহ সমালোচনা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তাদের যে অ্যাকশন গুলো বা ইনঅ্যাকশন গুলো, সেগুলো নিয়ে সমালোচনা করছি। তারপরে আমাদের দেশের অর্থনীতি নিয়ে সমালোচনা করছি। সব দিক দিয়ে কিন্তু আমরা সমালোচনাটা করছি, কিন্তু সমালোচনাটা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি না যেটা করে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে আরো কিছু কিছু শক্তির যে অপচেষ্টাটা আছে, সে পর্যন্ত যেন না যায়, এবং একটি দায়িত্বশীল কোন রাজনৈতিক কোন দল শক্তির হিসেবে। অপচেষ্টা আছে সরকারকে ব্যর্থ করে দেয়ার? এটা তো এই সরকার, যেমন আওয়ামী লীগ যেটা একটা ফ্যাসিবাদী একটা যে ফোর্স বাংলাদেশে ছিল একটা সময়,
এই ফোর্সটা তো বসে যায় নাই। আমরা অনেকভাবে একটা সিম্বলিক তাদের একটা কর্মসূচি বা কর্মকাণ্ডকে স্থগিত করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি, একটা অ্যাকশন দেখেছি গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু এটা কি খুব বেশি প্র্যাকটিকেবল কোনো কিছু হয়েছে বা এটার ইম্প্যাক্ট কি খুব বেশি পড়েছে? আওয়ামী লীগ তো আগে যারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতো না, এখন তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, মিছিল বড় হচ্ছে, সেগুলো তো হচ্ছে। সো এই যে বিভিন্ন জায়গা থেকে অপশক্তিগুলো যেগুলো আছে, যারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, এরা তো স্বাভাবিকভাবে চাইবে যে যাদের কারণে বা বাংলাদেশের সমস্ত মানুষের যে একটি প্রতিবাদের মুখে, একটি দ্রোহের মুখে যখন তাদেরকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে, পালিয়েছেন কতজন? একটি ক্যাবিনেট পালিয়েছে, এটা দুঃখজনক যে বাংলাদেশে একটি পুরো পার্লামেন্ট পালিয়ে গেছে। আমাদের জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে যেতে হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে। কিন্তু তাদের তো সমর্থকরা আছে, হুম। তাদের অনেক দোসররা আছে বাংলাদেশে, ওই সময় তারা ওই রেজিমকে যারা প্যাট্রন করেছে তারাও তো বাংলাদেশে আছে। সো এই একটা ফোর্স কিন্তু চাইবে বিভিন্ন ভাবে, রাজনৈতিক ভাবে হোক, যে কোনো দিক দিয়ে এই সরকারকে বা ভবিষ্যতে যে ডেমোক্রেসির পথের যে আমাদের ট্রানজিশন, যেটা এই ট্রানজিশনের ডেমোক্রেসির পথে যাওয়ার জায়গাটাকে ব্যাহত করার জন্য কিন্তু অনেকেই একটা অপচেষ্টা চালাবে। তো সেই ফোর্সগুলোর কথা আমি বলছি, তারা তো সেই চেয়েছে ফোর্সগুলো যে মানে আওয়ামী লীগই তখন আসলে, এর মধ্যে আর কি কাউকে কাউকে দেখছেন এই ফোর্সের মধ্যে? আওয়ামী লীগের সাথে ওই সময় তো অনেক দোসররা ছিল, তারাও নামে বেনামে অনেক জায়গা থেকে হয়তো চেষ্টাটা চালাবে। যেমন আমরা অনেক সময় দেখি যে নির্বাচন পেছানোর জন্য একটা বিভিন্ন জায়গা থেকে বাতাস আসে, বিভিন্ন ধরনের এজেন্ডা মাঠে নিয়ে আসা হয়, আহ সমালোচনার আলোচনা, আবার ঐক্যমত্য, মত ঐক্য, মতানৈক্য, অনেক কিছুই চলে আসে। তো এই সব কিছু মিলিয়ে বোঝা যায় যে কিছু না কিছু ফোর্স তো কিন্তু কাজ এই করছে বাতাসটা এবং তো আর আওয়ামী লীগ দিচ্ছে কাজ না, যে করবে, এটাই মতানৈক্য, এটা তো স্বাভাবিক। আপনাদের মতানৈক্যের ব্যাপার। কারণ যারা পালিয়ে গেছে তারা তো একদিনে তাদের রাজত্ব কায়েম করেনি, দীর্ঘ 15 বছর ধরে তাদের একটু ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, কোন যার কারণে বাতাসটা। মনে হয় কমিউনিকেশনও গ্যাপ হয়ে যাচ্ছে। আমি বলছি যে আসলে আপনাদের যে ঐক্যমতের অভাব, সংস্কার, এই যে বিষয়গুলো নিয়ে নানান রকম বাতাস আসছে, এই বাতাসটা তো আর আওয়ামী লীগ দিচ্ছে না। মানে এই বাতাসটা তো দেখা যাচ্ছে আপনাদের ভেতর থেকেই, মানে যারা আসলে গণ অভ্যুত্থানের পক্ষে সংস্কার কমিশনে বসছেন, ঐক্যমতের জন্য বসছেন, তাদের মধ্য থেকেই হয়তো কখনো আসছে। তাহলে তারাও কি আছে এই বাতাস দেওয়ার পেছনে বা নির্বাচন পেছানোর জন্য? না না না, সেটা অন্য আরেকটা ডাইমেনশন। আওয়ামী লীগের ডাইমেনশনটা ডিফারেন্ট, তারা কোনোভাবেই চায় না যে এই সরকারকে, মানে এই সরকার বা পরবর্তী আর কোনো সরকারই যেন কোনো ধরনের একটা স্টেবল বাংলাদেশের দিকে যেতে দিতে চায় না, এটা এটা বোঝা যায়। কিন্তু ঐক্যমত্য কমিশনে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে আমি বাতাস বলবো না, এটা আমি বলবো যে এটাকে কিছু, বেশ কিছু আমাদের সমন্বয়হীনতার অভাব আছে। যেমন আমরা যদি ধরেন কয়েকটা বিষয়ে, রিফর্মের কয়েকটা বিষয় ঐক্যমত্য হওয়ার জন্য আমরা সমালোচনা করবো, আলোচনা করবো, আলোচনার টেবিলে বসবো। সো আমি যখন কতগুলো সাবজেক্ট নিয়ে আলোচনার টেবিলে বসবো, তখন ওই আলোচনাগুলোর উপরে এজেন্ডা নিয়ে এসে আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু আমরা দেখি কি, একটা আলোচনা শেষ হচ্ছে, টেবিলে আরেকটা আলোচনা নিয়ে আসা হচ্ছে, একটা শেষ হচ্ছে, আরেকটা নিয়ে আসা হচ্ছে। তো এটা তো মানে এন্ড অফ দ্য স্টোরি হবে না এটাতে, হ্যাঁ, নেভার এন্ডিং স্টোরি হুম। হয়ে যাবে। তো আমাদেরকে স্পেসিফিক্যালি ফাইন্ড আউট করা উচিত ছিল যে যেহেতু এইটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সো একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্যান নট রান ফর আ লং পিরিয়ড অফ টাইম, তারা ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসেন নাই, সময় একটু সংক্ষিপ্ত আছে। সো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোন কোন কাজগুলো নিয়ে বসলে আমরা এই ভঙ্গুর দশা থেকে, যেটা বাংলাদেশটা আছে, মোটামুটি চালানোর জন্য, যে ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে যাওয়ার যে ট্রানজিশনটা আছে, এই ট্রানজিশনটাকে আমরা যেন স্মুথলি পার করতে পারি। তো পিকচারটা আমাদের একটু ভালো করে করা উচিত ছিল বলে আমি মনে করি। সেখানে হয়ে গেছে কি, আমার যেটা ব্যক্তিগত ধারণা, ওই ব্যক্তিগত মতামত এটা, যে অনেক বেশি সাবজেক্ট আমরা নিয়ে এসেছি আলোচনার টেবিলে। এই অনেক বেশি নিয়ে আসার কারণে যেটা হয়েছে, আসলে কোনোটাই কিন্তু আলোর মুখ এখন পর্যন্ত স্পেসিফিক্যালি দেখেছে বলে আমি মনে করছি না। হুম। মানে হ্যাঁ, আলোর মুখ আসলে কোনোটাই দেখলো না, অনেকগুলি সাবজেক্ট এখন আলোচনার টেবিলে আসছে। আরেকটা বিষয় এখন রাজনীতির আলোচনায় চলে আসছে, সেটি প্রফেসর ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের একটি বক্তব্য আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা বৈধ দল, যে কোনো সময় তাদের কার্যকর আবার শুরু হতে পারে, সেটি একটা সম্ভাবনা। এই বিষয়টিকে আমি দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি বলছেন যে এটি একটি প্রশ্ন তৈরি করেছে। এই প্রশ্নটাকে আপনারা আসলে মানে সার্বিকভাবে কিভাবে দেখছেন, যে আওয়ামী লীগ কি এমনকি কোনো শঙ্কা, সম্ভাবনা কিছু দেখছেন যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারে, আসতে পারে? প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারভিউটাকে কেন্দ্র করে এই ধরনের কথাগুলো এসছে, গতকালকে এবং আজকে সারাদিন আমরা যতটুকু খেয়াল করেছি, গতকাল আমি প্রথম আলোর একটি শোতে গিয়েছিলাম, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং শোর ভেতরে আমাকে তখন ইনফরমেশন দেওয়া হলো যে
ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে যে উনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। এবং আজকে আমি আসিফ নজরুল সাহেবের একটা মন্তব্য শুনেছি, উনি বোধহয় কোনো পূজা মণ্ডপে গিয়েছিলেন, ওখানে উনি বলেছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এখন বিষয়টা হয়েছে না, কি তিনি আমরা মন্তব্যটা যে আমাদের করেছেন এটাতে কিন্তু সন্দেহ থাকার কথা না। একদম ভিডিওতে আমরা শুনছি মেহেদী হাসান, সাংবাদিক মেহেদী হাসান প্রশ্ন করছেন এবং তিনি তার উত্তরে এটি বলছেন কিন্তু। রাইট, এটা 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 বলেছেন। এবং আমি আমি যেটা শুনেছি যে উনি বলেছেন কোন একটা পার্সপেক্টিভে কথাটা বলেছেন যে হ্যাঁ, যদি স্থগিত করা হয়ে হয়ে গেছে, এটা তো একবার নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় নিয়ে আসা হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি যে উনি অনেকটা ক্যাজুয়ালি কথাগুলো বলেন, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি যে একটি দায়িত্বশীল জায়গায় বসে থেকে যখন আমরা কোনো কথা বলি, যদি অনেক বেশি ক্যাজুয়ালি বলে ফেলি, অনেক সময় ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওনার মুখ দিয়ে বের হয় একটি কথার কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট করবে, এটাই স্বাভাবিক। যেহেতু তিনি এখন বাংলাদেশের একেবারেই প্রধান আছেন, মাথা হয়ে বসে আছেন, তো কথাবার্তাগুলো ক্যাজুয়ালি বললেও বলা আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। বাট উনি যেটা বলেছেন সেটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন এর মধ্যে চলে এসে, সেখান থেকে আমরা ধরে নিচ্ছি যে হয়তো উনি এটা ওই বলার জন্য বলেছেন কথাটা। এবং আসিফ নজরুল সাহেবের যে কথাটা আমি শুনলাম যে উনি বলেছেন যে না, সে ধরনের কোনো সম্ভাবনাই নেই যে আবার আওয়ামী লীগের এখান থেকে তাদেরকে তাদের নিষেধাজ্ঞা যেটা আছে সেটাকে উইথড্র করা হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং আমি বাস্তবিকভাবে যেটা মনে করি যে আসলে বাংলাদেশের জনগণ তো এটা হতে দেবে না। হ্যাঁ, তবে যেই প্রসেসে বা যে মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগের এই যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, এটার আমি আসলে খুব বেশি পক্ষে না। পক্ষে না এই কারণে যে আওয়ামী লীগের মতো একটা টাইরান ফোর্সকে শুধুমাত্র একটা ইন্টারিম অর্ডারের, মানে কোর্টের ইন্টারিম অর্ডার দিয়ে আমরা সামটাইমস যে একটা স্থগিতাদেশ দেয়া হলো যে তাদের কিছু কিছু কার্যক্রম বন্ধ থাকবে, এটা করে আসলে তাদেরকে কি কতটুকু আমরা ইম্প্যাক্ট ফেলতে পারলাম বাংলাদেশের জন্য? কারণ তারা যে রেজিমটা ক্রিয়েট করেছিল, এই রেজিমের জন্য একটি ইন্টারিম স্থগিতাদেশ কিন্তু খুব যথাযোগ্য প্রক্রিয়া বলে আমি মনে করছি তাহলে না। প্রক্রিয়াটা কি তাদেরকে দরকার ছিল? অ্যাপ্রোপ্রিয়েট প্রক্রিয়াটা হচ্ছে যে তাদের ব্যক্তি হিসেবে, ব্যক্তির অপরাধ হিসেবে, অপরাধী হিসেবে, সংগঠন হিসেবে, সংগঠনের অপরাধ হিসেবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে যেই বিচারে যেই শাস্তি, সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। এবং এটা যদি করা না যায়, এটা আমাদের দেশের জন্য অনেক ব্যাড একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এত কিছু করেও পার পাওয়া যায়। এবং এটা কিন্তু ইতিহাস কিন্তু কখনো আমাদেরকে ক্ষমা করবে না যদি আমরা সত্যিকার অর্থে শুধুমাত্র এই ইন্টারিম একটা স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে আপাতত একটু স্থিতাবস্থায় পাঠিয়ে দেই। জি, সো এটিকে এখন আপনি কিন্তু মনে আপনি করছেন দেখছেন যথাযথ যে হয় নাই? এরকম আমি তো একটু করছে এই না, বিভিন্ন প্রশ্নটাও নামে যুক্ত করে বিভিন্ন দিই। জায়গায় যাচ্ছে, আমরা অনেক সময় জি, এই প্রশ্নটা একটু যুক্ত করে দেই যে আপনি বলছেন যে বিচারের মাধ্যমে ব্যক্তির অপরাধ, সংগঠনের অপরাধ সব এটি একটা বিচারের মাধ্যমে, কিন্তু বিচারের আগে মানে শাস্তি হবার আগে বা দায়ী ঘোষণা করবার আগের পরিস্থিতিটা কি হবে? মানে আপনার বিশ্লেষণটা যদি আরেকটু শুনতে চাই, দায়ী ঘোষণা করবার আগে তাদের কি রাজনীতি করতে পারা উচিত নাকি না, এটা আপনার কি মনে হয়? না, আপনি যতক্ষণ পর্যন্ত আহ একজন মানুষের বা একটি সংগঠনের অপরাধটা প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আপনি যে কোনো কিছু করতে গেলে যদি আপনি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে সেই ফ্যাসিজমের সাথে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। একজন আসামিরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকারটা আছে, এবং এটাই হচ্ছে আপনার ট্রু সেন্সে হওয়া উচিত বলে আমরা মনে করি। সো এখানে শেখ হাসিনা আর তিনি যেই আদেশের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট, সন্তান, ছেলে, মেয়ে, ভাই বোনের তাজা রক্ত কেড়ে নিলেন, এখন ওনার শাস্তি তো আমি যদি এখনো বলি, এটা তো সবার সামনেই আছে। আমাদের তো এটা তো 1 বছর আগেকার ঘটনা, একেবারে জলজল করছে স্মৃতিপটে, সবকিছু কি ঘটেছে সবকিছু চোখের সামনে। বাবা মারা এখনো চোখের পানি শুকায় নাই। তো তাকে কি তাই বলে তো আমি এখন তাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিতে পারবো না, তাহলে সেটা আবার ফ্যাসিজম হবে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শুরু থেকে শেষ পর্যন্ত তার রায়টা হওয়া পর্যন্ত আমাকে সেটা করতে হবে। এই জন্য এখন যেটা করা উচিত ছিল আমি মনে করি যে এই ইন্টারিম কন্ডিশনে আমাদের আইন শৃঙ্খলা, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হতো। তারা যেন এই ধরনের কোনো ধরনের হত্যাযজ্ঞ বা কোনো ধরনের ফোর্স যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে, অস্থির অবস্থায় নিয়ে যেতে পারে, এই ফোর্সগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে তারা ব্যবস্থা নিবে। এবং সাথে সাথে যেটা করবে যে এই যে যখনই আপনি একটা বিচারিক প্রক্রিয়া শুরু করবেন, যখন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মামলাটা হবে, যখন আসামিকে খুঁজে বেড়ানো হবে, তখন কিন্তু আলটিমেটলি এটা সবকিছু কিন্তু একটা লাইনে চলে আসে, নিয়মের ভেতরে চলে
আসে, তখন কিন্তু হুটহাট করে কোনো ধরনের অনিয়ম করে করে নিয়ে আসা যায় না। আসলে প্র্যাকটিস গুলো তো আমাদের দেশ থেকে গত 15 বছরে হারিয়ে গেছে। আপনি দেখবেন যেখানে মিসম্যানেজমেন্ট বেশি হয় সেখানে সময় বেশি খরচ হয়, সেখানে টাকা বেশি খরচ হয়, এনার্জি বেশি খরচ হয়। কিন্তু আপনি যদি রুটিনের মধ্যে থাকেন, রেগুলেশনস এর ভেতরে থাকেন, সবকিছু নিয়মের ভেতরে থাকলে কিন্তু সবকিছুরই সাশ্রয় হয়। হুম। সো যদি আমরা বিচারটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্টার্ট করতে পারতাম, এটা আরো চমৎকার ভাবে করা যেত। জি, কিন্তু মানে সেটাই, তাহলে তো সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের মানে দোষীদের বা যারা আসলে এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা আপনি বলছেন, কিন্তু আপনার যে বিশ্লেষণ সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের রাজনীতিতে থাকবার কথা ছিল। রাজনীতিতে থাকবে, রাজনীতি তো আসলে অনেকগুলো বিষয়, অনেকগুলো পার্ট। হ্যাঁ, আমি শুধু মিছিল মিটিং করলাম, দিস ইজ নট দ্য পলিটিক্স। আওয়ামী লীগ কি এখন নেই? আমরা কি বলতে পারবো আওয়ামী লীগ বাংলাদেশের নিশ্চিহ্ন হয়ে গেছে? নো, নট এট অল। বরং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এখানে কিন্তু কজনকে স্যাক করা হয়েছে যারা আওয়ামী লীগ রেজিমে রিক্রুটেড ছিল। কজনকে আপনি জুডিশিয়ারিতে বলেন, জুডিশিয়ারিতে যাদের রিক্রুটমেন্ট ছিল আওয়ামী লীগ রেজিমে, এদের হাতে গোনা কয়েকজনকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে, বা তাদেরকে ওখান থেকে কাউকে কাউকে ট্রান্সফার করে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের রেজিমের সবাই কিন্তু এখনো যথাযোগ্য স্থানে বহাল আছে। এমনও হয়েছে যে আপনার একজন উপসচিব 3 মাসের মধ্যে সচিব মর্যাদা প্রাপ্ত হয়ে গেছেন। তো আপনি কি বলতে পারছেন যে তারা নেই? তারা তো আছে। তো সব জায়গাতেই আছে, এবং তারা কিন্তু বসে বসে কাজও করছে সব জায়গাতে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে এদিকে কি করা উচিত ছিল? এদিকে কিছুই করা উচিত না। এখন যেটা করা উচিত যে আমরা যদি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি যে হ্যাঁ, যারা অন্যায় করেছে শাস্তি তারা পাবে। সবাই তো অন্যায় করে নাই, হুম। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, তখন দেখবেন যে অন্যায়ের কিন্তু ব্যারোমিটারটা কমে আসবে। তখন ঠিক আছে, শাস্তি তো পাচ্ছে, তো শাস্তির ভয়ে কিন্তু অন্যায়ের ব্যারোমিটারটা কমে আসবে। এখন আমি যদি মনে করি যে না, এখন যদি আমি বলি যে ঠিক আছে আওয়ামী লীগের তো রাজনীতি করার এখন অধিকার আছে, নো, আমি বিষয়টা সেটা না। আওয়ামী লীগের যে অধিকারটা আছে সেটা হচ্ছে যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বাংলাদেশে যে একটা ধ্বংসযজ্ঞ করেছে, এটা তারা বাংলাদেশকে মার্ডার করেছে, দে হ্যাভ কিল্ড দ্য কান্ট্রি। এই জায়গাটাতে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার দরকার আছে, যেন ভবিষ্যতে কেউ আর এরকম করে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে না পারে। জি, এইটা তো একদম স্পষ্ট যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে এটা স্পষ্ট করা উচিত, কিন্তু আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম যে শাস্তির আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত তাদের সাথে যা করা হচ্ছে সেটিও কি মানবাধিকার লঙ্ঘন নয়? তাদের সাথে খুব বেশি কিছু করা মানে হচ্ছে তাদের বলে তো আমি রাজনৈতিক দেখতে পাচ্ছি না, কার্যক্রম কারণ নিষিদ্ধ করে রাখা তাদেরকে যদি হয়েছে, তাদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না, মানে এই যে বিষয়গুলো, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? না, নির্বাচন করতে দেওয়া হচ্ছে না সেরকম করে নির্বাচন কমিশন এখনো কোনো কিছু বলে তাদের নাই। নিবন্ধন তবে স্থগিত তারা আছে, তাদের বলেছেন যে প্রতীক স্থগিত হ্যাঁ, করে রাখা কার্যক্রম হয়েছে। যেহেতু স্থগিত আছে, নির্বাচনের কার্যক্রমের মধ্যে পড়ে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলাম না। আমরা বরাবরই বলে এসেছি যে লেট দ্য পিপল ডিসাইড, পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইড, যে কে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে পারবে না। তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই বোধহয় বেটার ছিল বলে মনে করি। একদম খুবই যৌক্তিক, কিন্তু যখন আবার নিষিদ্ধ করা হলো তখন আপনারা সাধুবাদ জানালেন। এই জন্যই আমি আসলে এই প্রশ্নটা যে সবকিছুতে এই সরকারকে সাধুবাদ জানানোর একটা জায়গায় কি আপনারা চলে গেছেন কিনা, এই অবস্থানটা আপনাদের ছিল আমরা শুনেছি, এবং তারপরে আপনাদের এই অবস্থানকে রেফার করে ডক্টর ইউনুস একটা সাক্ষাৎকারেও বলেছেন বিদেশি কোনো পত্রিকাকে, মনে হয় ফিনান্সিয়াল টাইমসকে, তিনি বলেছিলেন যে যেহেতু বিএনপি চায় না বলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, বড় দল বিএনপি চায় না, এরকমটাও বলেছিলেন তখন। কিন্তু তারপরে যখন নিষিদ্ধ করা হলো তখন আপনারা সাধুবাদ জানালেন। মানে আমি আসলে এই 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 প্রশ্নগুলোকে একসাথে করেই প্রশ্ন করছিলাম যে সবকিছুতে একটা আপোষ করে যাওয়ার জায়গা একটা আছে কিনা, যেখানে আপনাদের নেত্রী আপোষহীন নেত্রীর দল হিসেবে আপনারা পরিচিত, বিএনপি পরিচিত, সেখানে ধরুন ধরুন এই যে এই বিষয়টা আওয়ামী লীগকে নিষিদ্ধ, মানে কোন দলকে নিষিদ্ধ না করার আপনাদের দাবি ছিল, জায়গা ছিল, নিষিদ্ধ করা হলে সাধুবাদ জানালেন। আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ইশরাক, জনপ্রিয় নেতাও বটে, তিনি যখন আন্দোলন করলেন অনেক কর্মীরা গিয়ে আন্দোলনের সমর্থন জানালো, তারপরে তার আন্দোলনের কোনো দাবি কোনো রকম ভাবে মানা হলো না, আপনারা ঠিকঠাক রয়ে গেলেন। আপনারা উপদেষ্টা, 3জন উপদেষ্টার পদত্যাগের জন্য, মানে তাদেরকে বের করে দেবার জন্য দাবি করেছিলেন, প্রধান উপদেষ্টার কাছে গিয়েও বলেছিলেন, সেটি তো করা হলোই না, বরং যখনই আপনাদের সাথে বৈঠক হয় সেই খলিলুর রহমান, আসিফ মাহমুদ, মাহফুজ আলম তারাই থাকেন সবসময় তাদের সাথে, মানে একে তো হলো না, তার উপরে দেখিয়ে দাও যে তোমরা যাকে না করেছিলে তারাই সবসময় আসলে থাকছে। এই যে বিষয়গুলো বারবার হচ্ছে, আপনারা আসলে সবকিছুতে একরকম আপোষে আছেন। আপনারা এটিও বলছেন যে প্রধান উপদেষ্টা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটি একটা মানে
এটাকে খুব ভালো হিসাবে দেখছেন যে প্রধান উপদেষ্টা অনন্য নজির, আমি আসলে কোট করার চেষ্টা করছিলাম, অনন্য নজির স্থাপন করছেন এই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে, যেখানে শেখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন কোনো প্রোটোকল ছাড়া, অপদস্থ হলেন, হেনস্থা হলেন, তার মতো একজন সিনিয়র নেতা, সেখানে আপনারা খুব শক্ত যে আনুষ্ঠানিক সমালোচনার জায়গা সেটিও আপনারা দেখলাম না, মানে সবকিছুতেই একরকম মেনে নেওয়া যে ঠিক আছে আপোষ, এই অবস্থায় কেন বিএনপিকে দেখা যাচ্ছে? এটাকে আসলে আপোষ বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। ইটস এ স্ট্যান্স, যে স্ট্যান্সটাতে বাংলাদেশ যেন কোনো অস্থির অবস্থার মধ্যে না পড়ে। আপনি যখন সেটি তার জন্য একটা আমাকে গালি দিক মারুক যাই হোক। অভিভাবকের জায়গায় থাকবেন, সেই অভিভাবকের জায়গা থেকে আপনার আচরণটা অভিভাবকের মতো হওয়া উচিত বলে আমি মনে করব। তো একটা থেকে বিষয়টা যেটা হয়েছে যে আহ, কোনো মতেই বিএনপির কোনো আচরণ আপোষ ভিত্তিক আচরণ বলে আমি মনে করছি না। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, আমরা যৌক্তিক বিভিন্ন ধরনের আমাদের যে জায়গাগুলোতে তাদেরকে অ্যাড্রেস করা উচিত, যে জায়গাগুলো কন্ট্রোভার্ট করা উচিত, সেগুলো আমরা করছি, তাদেরকে বলছি। কিন্তু গভর্নমেন্ট যদি কোনোভাবে সেটাকে সায় না দেয়, বা গভর্নমেন্ট যদি মনে করে যে এই মুহূর্তে দাবি দাওয়াগুলো মেনে নেওয়া রাজি না, আমরা সেই পর্যায়ে অবশ্যই গভর্নমেন্টকে নিচ্ছি না যে পর্যায়ে গেলে বাংলাদেশটা আনরেস্ট হয়ে যায়। বরং আমরা চাচ্ছি যে কোনো আনরেস্ট কন্ডিশন তৈরি না করে একটি এমন পরিবেশ সৃষ্টি করার, যেই পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আবার মনে করতে না পারে যে এই তো 17টা বছর আমরা একটি সময় পার করে এসেছি, আবার আমরা একটা আনরেস্ট কন্ডিশনের মধ্যে পড়লে এই যে একটা অস্থিতিশীল অবস্থা, এই জায়গাটাতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো ধরনের প্রভাবক হিসেবে কাজ করছি না, সেটা আমরা বলতে পারবো। তবে গভর্নমেন্টের সব বিষয়ে যে আপোষ করছি, সেটা বোধহয় একটু মিসকোট করা হবে মনে হয়। জি, মানে তাহলে আসলে এই বিষয়গুলো কি? আমরা দেখলাম মেজর হাফিজ, তিনি বিএনপি নেতা, তিনি বলছেন যে এই 100 জন 4 জনকে নিয়ে ডক্টর ইউনূস পিকনিকে গেছেন এবং তার একটা কড়া সমালোচনা করলেন। আর আপনাদের মহাসচিব তিনি বলছেন এটা একটা মানে অনন্য অর্জন যে রাজনৈতিক দলগুলো নেতাদেরকে নিয়ে গেছেন, যেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কি কাজ ছিল সেই সম্পর্কেও আমরা জানতাম না। আমরা কেন, স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানতেন না। তাকে যখন সিঙ্গাপুর থেকে নামার পরে ফেরার পরে জিজ্ঞাসা করছিলেন সাংবাদিকরা আপনার ভূমিকা কি হবে, তিনি বলছেন আমি আমি নিজেও জানি না এখনো আমার ভূমিকা কি হবে, মানে তার জাস্ট সফরের 2 দিন আগের ঘটনা এটা। সুনির্দিষ্ট রাইট। কোনো ভূমিকা ছাড়া তার মতো গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে আসলেন, তিনি বলছেন বিরাট অর্জন। মেজর হাফিজ বলছেন যে এটি পিকনিক। না, এটা এটা অবশ্যই, যেমন 104 জনের একটি টিম নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে, এটা এই 104 জনের টিমের মধ্যে বিএনপির দুজন ছিলেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ছিলেন এবং আমাদের হুমায়ুন কবির ভাই ছিলেন, দুজন গিয়েছিলেন ওনার সাথে। আর বাকি টিমে আসলে ওনাদের ডেলিগেশনে কারা ছিলেন এটা তো আমি জানি না কারা ছিলেন সেখানটাতে। 104 জন টিম নিয়ে যাওয়ার মতো কোনো বিষয় এটা ছিল না, কারণ ওখানে জাতিসংঘের যে আসলে এই ভাষণগুলো দেয়, এটা বেসিক্যালি আপনার একটা রেসপেক্টেবল জায়গা থেকে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জায়গাতেই থাকে আর কি। তো সেই জায়গাটাতে আসলে হয়তো আমি জানি না সরকার কি মনে করে আমাদেরকে ইনভাইট করেছে, ইনভাইট করার পরে এটা তো এখন একটা পলিটিক্যাল পার্টি হিসেবে না করা যাবে না যে আমরা যাব না জায়গাটাতে, তখন হয়তো আবার এটা নিয়ে আবার অন্য ধরনের একটা রিপ্রেজেন্টেশন হতে পারে, অন্য ধরনের ইন্টারপ্রিটেশন নিয়ে আসতে পারে, সেই কারণে হয়তো যাওয়া গেছে। এবং সেখানে গিয়ে হ্যাঁ, এটা তো নজিরবিহীন যে এরকম করে সকল পলিটিক্যাল পার্টিকে নিয়ে একটা গভর্নমেন্ট কখনো কোনো দিকে যায় নাই। সকল এটা পলিটিক্যাল পার্টি না, শুধুমাত্র 3টা পলিটিক্যাল পার্টি। 2-3টে পলিটিক্যাল পার্টিকে নিয়ে গেছে, এখন তারা পিক এন্ড চুজ কিভাবে বা কোন ক্রাইটেরিয়াতে করেছে এটা গভর্নমেন্ট ভালো বলতে পারবেন। তবে এটা ডেফিনেটলি এর আগে কখনো এই ঘটনাটা ঘটেনি, যেরকম করে পার্টি নিয়ে বা সরকারি দল বা বিরোধী দল বা যারা যারা আছে তাদেরকে নিয়ে জাতিসংঘের কোনো প্রোগ্রামে তারা এরকম করে গেছেন। এটা এটা আমার মনে হয় যে হয়তো গভর্নমেন্ট এরকম চিন্তা করেছেন কিনা যে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একসাথে মিলে আমরা বেশ কিছু কাজ করছি, আমরা একটা সবাই মিলে দেশটাকে গড়ার জন্য এগুচ্ছি, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার জন্য গিয়েছেন কিনা, হতে পারে সেরকম একটা কিন্তু বিষয়। আমারও এখানেই প্রশ্ন যে আপনারা এই প্রশ্নগুলো কেন করছেন না, যে হয়তো বা আপনি ধারণা করছেন বা বিএনপি নেতাদের এরকমই হয়তো বা হতে পারে এরকমের মধ্যে কেন হচ্ছে, কেন মানে আপনারা জানবেন না আপনাদের রোলটা কি? হাফিজ চাচা কোয়েশ্চেন করেছেন জন্যই তো আপনি আমাকে কোয়েশ্চেনটা করতে পারেন। প্রশ্ন তো আমরা করছি, প্রশ্ন তো আমরা করছি। তারপরে উত্তর পাচ্ছেন যে কেন আসলে গেলেন? আমি যদি এটাও জিজ্ঞাসা করি সাথে সাথে আপনারা উত্তর সেই উত্তরটা পাচ্ছেন কিনা এক, এবং আপনারা কি উদ্দেশ্যে গেলেন? মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দল থেকে গেছেন, তিনি তো নিজে নিজে চলে যান নাই, তিনি আসলে দল থেকে কি সিদ্ধান্তে তিনি গেলেন, কি অর্জন করতে গেলেন আর কি অর্জনের আসলেন, মানে এজেন্ডা কি ছিল আর কি নিলেন, কে পেলেন? ফ্রম বিএনপি, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন রাষ্ট্রীয় একটি দাওয়াত পেয়ে, এবং রাষ্ট্রীয় দাওয়াতে উনি ওনার যাওয়াটা উনি যুক্তিযুক্ত মনে করেছেন, দলও যুক্তিযুক্ত মনে করেছে, এবং সেখানে উনি গিয়েছেন। এটা একটা, এখন যে সিচুয়েশনটা বিরাজ করছে, এটা একটা আনন্যাচারাল সিচুয়েশন বাংলাদেশের জন্য চলে এসেছে, যেটা আসলে বিগত আমাদের মুক্তিযুদ্ধের পরে কখনো ছিল না। তো এই সিচুয়েশনে এখন হয়তো কোন মোরাল সাপোর্ট বা মেন্টাল সাপোর্টের জন্য গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকেছে, সেটা তো এটা গভর্নমেন্টই বলতে পারবেন।
জাস্ট ইনভাইটেশনটা রক্ষা করার জন্য যখন সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে তখন পার্টি থেকে মহাসচিব গেছেন, দ্যাটস ইট। আচ্ছা, মানে কোনো বিশেষ উদ্দেশ্য নাই, শুধুমাত্র আমন্ত্রণ ছিল তাই যাওয়া। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কিছু অর্জনেরও বিষয় নাই, যেহেতু আমন্ত্রণটা রক্ষা হয়ে গেছে, শেষ। আরো একটা কথা বলি, মানে সরকারের বিষয়ে প্রতিবাদ করছেন না, বা এই নিয়েই তো শুরু করলাম যে আপোষ করছেন কিনা, আপনি বলছেন আপোষ করছেন না, বা প্রশ্ন তুলছেন কিনা, সেই প্রশ্ন যখন আমি করছিলাম আরো একটা সাথে যোগ করি, মাহফুজ আলম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি সম্প্রতি বলছেন বিএনপি জামাত সব ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, চোখের সামনে এই ভাগ বাটোয়ারা গুলো হয়ে গেছে, 4 মাসের মধ্যে সব ভাগ বাটোয়ারা শেষ, প্রশাসন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবখানে। সেখানেও তো আপনারা খুব আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিয়েছেন, কোনো প্রতিবাদ, নাকি মেনে নিলেন যে এরকমটা হয়েছে? না না, এটা ভাগবাট আসলে কি, সব কথা যদি অ্যাড্রেস করতে যাওয়া হয় তাহলে সারাদিন খালি আমাদের কথা অ্যাড্রেসই করতে হবে, হ্যাঁ। কিছু কিছু আমূলক কথা, এগুলো সব কথা তো কোথায় চোখের সামনে ভাগবাটোয়ারা কোথায় হয়েছে তার মাহফুজ আলম সাহেবকে দেখাতে হবে যে কোথায় ভাগবাটোয়ারা 4 মাসে কিভাবে কি হলো না হলো। তো এটা উনি ওনার পার্সপেক্টিভ থেকে, উনি ওনার আইডিয়া থেকে বলেছেন, চোখের সামনে থাকলে সেই প্রমাণগুলো চোখের সামনে আনতে হবে। জি। আর আমরা সব কথা যদি বারবার আমরা অ্যাড্রেস করতে যাই তাহলে তো কাজ অনেক আছে, প্রতিটা কথার তো আসলে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। মানে এই কথাগুলোকে আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন না, আমলে নিচ্ছেন না? না, খুব বেশি না, কারণ হচ্ছে ভাগ বাটোয়ারার বিষয়টা তো সেরকম করে আসলে যদি বলতে হয় তাহলে ক্যাবিনেটে যারা বসে আছেন অনেকের অনেকের বিরুদ্ধে এই ভাগ বাটোয়ারার অনেক ধরনের কথা আছে, অনেক বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি। তো আমরা এখন আমাদের একটা বাংলাদেশের দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের এখন মেইন কনসার্নের জায়গাটা যেটা, যে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে, এবং এই ইলেকশনটার জন্য আমরা যেহেতু নির্বাচন কমিশন অলরেডি একটা টাইমলাইন দিয়েছে, এবং আমরা দীর্ঘ 15-17 বছর আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, মানুষের কাছে যেতে দেওয়া হয় নাই, এবং রাজনীতি যে কালচার, যে যোগাযোগ স্থাপন, গণসংযোগ, এগুলো করতে দেওয়া হয়নি বহু বছর ধরে। সো আমরা মাঠ গোছানোর কাজে আমরা খুব অনেক বেশি অ্যাটেনশন দিয়ে সেই কাজগুলো এখন করার জি, চেষ্টা সেই করছি। অ্যাটেনশনে আসলে অনেক প্রশ্ন তুলছেন না, অনেক প্রশ্নকে বা তোলা প্রশ্নকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, এরকম একটা অবস্থায় যাচ্ছেন, বা অনেক ক্ষেত্রে প্রশংসা করতে হচ্ছে। জনগুরুত্বপূর্ণ যেগুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে অ্যাড্রেসও করছি, এগুলোকে কাউন্টারও করছি, এবং আমাদের যে মেসেজটা, পার্টির যে মেসেজটা, সেটা আমরা দেশের জনগণকে দেওয়ার চেষ্টাও করছি। হুম, মানে সেটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। তাহলে একটু এবারে নির্বাচনের দিকেই যাই, যে নির্বাচনের জন্য আমরা দেখছি আপনাদের এখন মাঠে, যেহেতু আওয়ামী লীগ নাই, প্রধানতম প্রতিপক্ষ হয়তো জামাতে ইসলাম, তাদের যে প্রস্তুতি, সেখানে তারা 300 আসনে মোটামুটি প্রার্থী মনোনীত করে রেখেছে, সেখানে আপনারা এখন এক একটা আসনে একাধিক ব্যক্তি এখনো আছেন দৌড়ে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে একজনকে ঠেকাতে বাকিরা উঠে পড়ে লেগে গেছেন। এরকম একটা সময়ে আম, আপনারা কি আসলে খুব গোছাতে পারছেন নির্বাচনের জন্য প্রস্তুতিটা? আমি সেটা আপনাকে বললাম যে দীর্ঘ অনেকগুলো বছর বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনের যে হাওয়াটা সেটা দেখেনি, এবং সব দলের পার্টিসিপেশনে একটি নির্বাচন হবে। বাংলাদেশের প্রতিটা সিটে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী আছেন। তো এই একাধিক যোগ্য প্রার্থী আছেন, প্রত্যেকে যে যার যার জায়গা থেকে মনে করছে যে নিজেরা যোগ্য, কিন্তু প্রত্যেকে আবার সেটাও একমত হয়েছি আমরা যারা মনে করছি যে আমরা মনোনয়ন প্রত্যাশী আছি, যে দল যাকে মনোনয়ন দেবে আমরা প্রত্যেকে তার হয়ে কাজ করব, এবং এই কাজগুলো প্রতিনিয়ত দলের সাংগঠনিক পর্যায়ে চলছে, সেন্ট্রাল লেভেলে চলছে, এবং তৃণমূল পর্যায়ে চলছে। আমরা কিন্তু এই গোছানোর কাজটা করছি, এবং আপনারা জানেন যে বিএনপি বিশাল একটি দল। এই দলের আসলে কাজগুলো করতে যে ওভারনাইট হয়ে যাবে সেটাও আসলে বলাটা ঠিক না। সো আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নিয়ে, বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়ে মাঠ গোছানোর কাজে এবং জনগণের কাছে বিএনপি কেন সকলের থেকে আলাদা সেই বিষয়গুলোকে নিয়ে আসলে পজিটিভ ভাইবটা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, এবং এটা খুব জোরে সোরেই করছি আমরা জি, প্রত্যেকটা আসনে। জি, এই পজিটিভ ভাইব তৈরি করার ক্ষেত্রে আপনাদের, যদি আমি পয়েন্ট হিসেবে চিন্তা করি, আপনাদের নেগেটিভ যেই বার্তাগুলো বা প্রচারণাগুলো আপনাদের সম্পর্কে সম্প্রতি আসছে, চাঁদাবাজি একটা অন্যতম জায়গা, দখলবাজি, এই বিষয়গুলো আছে। আহ, অনেক সময় আবার মানে ভাইরাল বিভিন্ন বক্তব্য, কলিজা ছেঁড়া বা কলিজা খোলার একটা খুব ভাইরাল বক্তব্য, সেটি একটা জায়গায় না, কুড়িগ্রামের বিএনপি নেতার, বিএনপি আহ্বায়ক আনিসুর রহমান, তিনি একজন জামাতের একজন নেতা, স্থানীয় জামাতের নেতাকে বলছেন কলিজা ছিঁড়ে ফেলবেন, বিএনপিকে চেনো, এটা এই ধরনের কথা। আবার মানে এটি কুড়িগ্রামের কথা বলছি। আবার কুমিল্লায়ও দেখা যাচ্ছে বিএনপির একজন নেতা, তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলছেন তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন। এরকম এরকম যে বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে, বা চাঁদাবাজ, দুর্নীতি, মানে দুর্নীতি, দখলবাজি, এই খবরগুলো যে আসছে, তাতে আপনাদের কিছু নেগেটিভ প্রচারণা হচ্ছে, নেগেটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট এই সময়ের মধ্যে আপনারা কি পেলেন নির্বাচনের আগে?
নেগেটিভ যে প্রচারণাগুলো হচ্ছে, সেই নেগেটিভ প্রচারণাগুলো কোনোটাই তো আমরা কিন্তু অস্বীকার করছি না। এবং যেখানে একেবারে প্রমাণস্বরূপ যেই অভিযোগগুলো আমাদের কাছে আসছে, আপনারা জানেন যে 7,500-এর উপর নেতাকর্মীকে কিন্তু বিএনপি থেকে অলরেডি বহিষ্কার করা হয়েছে। এবং এই 7,500 নেতাকর্মী কিন্তু বিএনপিতে একদিনে তৈরি হয়নি। এরাও কিন্তু সেই মাফিয়া তন্ত্রের যুগে কিন্তু তারা বিএনপির সাথে ছিল। হুম তারপরে কিন্তু মানুষগুলোকে শুধুমাত্র দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই নেগেটিভ বার্তাগুলো নিয়েও কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি, এভাবে যাচ্ছি যে যদি আপনি আমার জন্য ভোট চাইতে যান, যদি আপনি তার আগের দিন রাতের বেলা কারো পুকুরের মাছটা চুরি করে আসেন, তাহলে কিন্তু আপনি যদি গিয়ে পরের দিন সকালে বলেন যে আমার মেয়ের জন্য একটা ভোট দিন, তাহলে কিন্তু ভোটটা আপনি পাবেন হুম। না। কি কারণে? যে আপনি কিন্তু তাকে রাতের বেলাতেই কিন্তু তার পুকুরের মাছটা চুরি করে এসেছেন। সো এক্সাম্পল যেটা ক্রিয়েট হয়েছে কিছু কিছু, এটা তো আমরা অস্বীকার করছি না, বরং একটি পলিটিক্যাল পার্টি, বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি কাজ করেছে যে আমি জানি না, যে তারা অ্যাড্রেস করছে, সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে সাংগঠনিকভাবে। এবং শুধু সেটা না, সেটা করার পর আবার কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সিকে বলছে যে আপনারা আইনগত ব্যবস্থা নেন, যেটা কিন্তু আসলে দলের হাতে নেই, এটা রাষ্ট্র করতে হবে। তো এত কিছু করার পরে আমরা পজিটিভ ভাইব বা পজিটিভ বার্তা যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, যে আমরা বেসিক্যালি আমরা 17 বছর যে অত্যাচারের শিকার হয়েছি, এই অত্যাচার কিন্তু আমাদেরকে অন্য কাউকে অত্যাচার করার লাইসেন্সটা দেয়নি। দল কিন্তু আমাদেরকে সেটা লাইসেন্সটা দেয়নি, বরং দল কিন্তু এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। সো আমরা আমাদের বিরুদ্ধে সংঘটিত সকল অত্যাচার, গুম, খুন, ক্রস ফায়ার, 50 লক্ষ 60 লক্ষ মানুষের মামলা, এসবগুলোর প্রতিশোধ আমরা নেব হচ্ছে ব্যালটের মাধ্যমে। আমরা কিন্তু এই স্লোগানটা নিয়ে কিন্তু মানুষের কাছে যাচ্ছি। আমরা কিন্তু কখনো আপনি শুনবেন না, এই যে আপনি কলিজা ছেঁড়া যে কথাটা বললেন, আপনি হয়তো দেখবেন যে হাজারেও বোধহয় একজন এই ধরনের কথা বলে না, 999 জনের কথা হয়তো আসে না, কিন্তু একজন বলে সেই কথাটা তো আসে। সো এই কথাটা যখন আমি আমি একেবারে দৃঢ় বিশ্বাস থেকে বলতে পারি, এই কথাটা যখনই বা এই ভিডিওটা যখনই আমাদের হাইকমান্ডের কাছে যাবে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ হ্যাঁ, করা তার হবে। বিরুদ্ধে ব্যবস্থা এটা দেখছিলাম, শোকজ করা হয়েছে তাকে। বা এইটাও শোকজের বাইরেও যাদেরকে বহিষ্কার করার কথা বলছেন, সেই বহিষ্কারের হওয়া নেতারাও অনেক সময় আবার কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সেই ছবিগুলো ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায়। মানে বহিষ্কারটা কি কোনো একজন, রকম লোক দেখানো হচ্ছে কোথাও কোথাও? না, বহিষ্কারটা আপনাকে দলের কোনো পদ থেকে বহিষ্কার করা যাবে, কিন্তু একজন যদি তৃণমূলের নেতা মনে করে যে না আমি বিএনপি একজন সমর্থক হিসেবে কোনো আমি একটা দলের কোন প্রোগ্রামে যাব, আপনি তো তাকে বেঁধে রাখতে পারবেন না। কিন্তু তার বিরুদ্ধে যদি যেই যেই ঘটনার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, এখন কিন্তু বাকি কাজটা করতে হবে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিটা মামলা করে তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া, এটা কিন্তু তাদের বিষয়। এটা কিন্তু দল করতে পারবে না। এখন আপনি দীর্ঘ 30 বছর ধরে একটা মানুষ বিএনপির ভোটার অথবা সমর্থক অথবা তৃণমূলের একজন কর্মী, সে চাঁদাবাজে লিপ্ত হয়ে গেছে, সে নিজের লোকটাকে সামাল দিতে পারে নাই, তাকে দল বহিষ্কার করলো। এখন বহিষ্কার হওয়ার পর সে মনে করে যে না আমি মিটিং এ যাবো, আপনি এই মানুষটাকে ঠেকাবেন না, কি করে? নিশ্চয়ই মিটিং এ তো ছবি যেতেই তার পারেন, আসতে, কিন্তু মিটিং এ মঞ্চে উঠে গেলে তো, বা মঞ্চে উঠে যদি বক্তৃতা করেন, তাহলে তো আবার চোখে পড়ে যায় যে তারা আছেন। সেটাই বলছি। এরকম এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তো এগুলো অবশ্যই এগুলো নলেজে নিয়ে আসতে হবে এবং আমরা অ্যাড্রেসও করবো বিষয়গুলোকে। আমাদের আসলে কি বুঝতে হবে যে আমাদের পার্সপেক্টিভটা কি, আমরা কি চাচ্ছি, আমাদের এটা কি ইম্প্যাক্টটা ফেলতে চাচ্ছি, যে বহিষ্কার করছি কি ইম্প্যাক্টের জন্য চাচ্ছি, মানুষের কাছে কি মেসেজ দিতে যাচ্ছি, যে বিএনপি কখনো চাঁদাবাজকে প্যাট্রন করবে না, বিএনপি দখলদারকে প্যাট্রন করবে না, বিএনপি সন্ত্রাসকে প্যাট্রন করবে না। এইটাই তো মেসেজ দিতে চাচ্ছি। তো এই মেসেজটা যদি দিতে না পারলাম, তাহলে তো কোনো কাজ হলো আমরা বহিষ্কার করে। তো যারা এই গুটিকতক এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো হয়তো সামনে আসছে, বাট আরো অনেক ঘটনা ঘটছে যেগুলো সামনে আসছে না, পজিটিভলি বিএনপি কাজগুলো করছে এবং এটার সাংগঠনিকভাবে নিজেদেরকে ক্লিনিং করার জন্য কিন্তু কাজগুলো করছে। জি। মানে এই যে আমি বলছিলাম যে পজিটিভ পয়েন্ট কি কি হচ্ছে আর্ন করছে, আর নেগেটিভ পয়েন্টের কথাগুলো তো আমি উল্লেখ করছিলাম বা প্রচারণার মধ্যে আছে। পজিটিভ কি এটাই যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, আর কি কিছু মানে জনগণের সামনে পজিটিভ কি দেখাচ্ছেন এই সময়? আমরা এখন পজিটিভ আর একটা রাজনৈতিক দল হিসেবে যারা দীর্ঘ 3টি নির্বাচনকে প্রতিহত করেছে, সো কল্ড নির্বাচনকে প্রতিহত করেছে, তারা এখন পজিটিভ কি দেখাতে পারে জনগণকে, যে তারা একটা ম্যান্ডেট দিতে পারে, তারা ম্যানিফেস্টো দিতে পারে, তারা এজেন্ডা দিতে পারে, তারা স্বপ্ন দেখাতে পারে বাংলাদেশের মানুষকে, যে হ্যাঁ আমরা এই স্বপ্নগুলো আপনাদের, এখন তো তারা এক্সিকিউশনের কোনো লেভেলে নাই, হুম হুম। এমন কোনো পাওয়ার তাদের নাই বা সেই স্টেজেও নাই যে তারা এক্সিকিউট করে দেখাবে কোনো কিছু। যেমন আমি আমার এলাকাতে গত 10 দিনে আমি গণসংযোগ করেছি, আমার 17টা ইউনিয়নে 17টা ইউনিটে আমি 100-র উপরে আমি স্পটে গণসংযোগ করেছি। প্রত্যেকটা স্পটে আমার দুটো তিনটে পজিটিভ মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করি, যে দল আমাদেরকে বলেছে। আপনারা জানেন যে আমাদের 31 দফা আছে,
এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোটা 31 দফার উপরে ভিত্তি করে হবে, আশা করছি সেরকমই। তো সেই জায়গা থেকে যে ঐক্যবদ্ধ বিএনপি থাকতে হবে, এটা আমাদের একটা পজিটিভ মেসেজ থাকে যে যাকেই নমিনেশন দেবে দল আমরা সবাই তার হয়ে একসাথে কাজ করবো। So আমরা ধানের শীষে ভোটটা করছি এখন থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির তৃণমূল পর্যন্ত, যে বিএনপির একজন নেতা যদি পাশের কোনো গ্রামে যায়, সে যদি জানে যে এটা বিএনপির নেতা, তাকে দেখে কিন্তু ডিসাইড করবে যে বিএনপি দলটা কেমন। সো আমাকে ব্যক্তি ইমেজটা বিল্ড আপ করতে হবে, এটা একটা পজিটিভ মেসেজ আমরা দিচ্ছি। থার্ড যেটা দিচ্ছে যে যেই ভঙ্গুর দশা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের কিন্তু আসলে সবগুলো সাংগঠনিক, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ভাঙা হয়েছে প্ল্যানিং ওয়েতে, সিস্টেমেটিক্যালি এবং ডেলিবারেটলি ভাঙা হয়েছে, যেন বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে। সো আমরা তাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি যে যারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবেন না কেন পরবর্তীতে, তাদের জন্য কাজটা খুব বেশি সহজ হবে না। আমরা আকাশ কুসুম কোনো স্বপ্ন বা অলীক কোনো স্বপ্ন কিন্তু জনগণকে দিচ্ছি না। হুম। আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমরা বাস্তবিকভাবে করে দেখাতে পারবো, জি, যদি আমরা রাষ্ট্র ক্ষমতা একটু পরিচালনার কথা দায়িত্ব বলবো প্রাপ্ত হই। মানে এবং আপনাদের যে জনগণকে কিন্তু আমরা প্রতিশ্রুতি দেয়া। স্বপ্ন দেখানোর সাথে সাথে স্ট্রাগলের। জি, জি, এই যে প্রতিশ্রুতি যারা 31 দফার ভিত্তিতে হবে আপনাদের, তাহলে যে সংস্কার কমিশনে এতদিন ধরে আলোচনা হচ্ছে, ঐক্যমত কমিশনের কথা বলছি, আর এতদিন ধরে যে আলোচনা হচ্ছে সেখান থেকে যেই মানে জুলাই সনদটা আসবে, সেটি আপনাদের ভিত্তি হবে না? মানে 31 দফার ভিত্তি 31 দফাই থাকবে? আমি আমি তো বলি না 31 দফাই হবে, সেটা বলিনি। আমি বলেছি 31। আপনি দেখেন আমাদের সংস্কার কমিশন যেগুলো, ঐক্যমত্য কমিশনে যতগুলো যারা যারা ওখানে প্রতিনিধিত্ব করছেন অথবা যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, আপনি আমাদের 31 দফা করে দেখেন, প্রত্যেকটা সংস্কার কমিশনের কথা কিন্তু ওখানে লেখা আছে। তার মানে এটা না যে বিএনপি 31 দফা দেখে তারা সংস্কার কমিশন গুলো গঠন করেছেন, সেটা না। বরং যখন একটি রাজনৈতিক দল অথবা সরকার জানে যে রাষ্ট্রটাকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য কোন কোন সেক্টরে হাত দিতে হবে, এগুলো হচ্ছে বেসিক জায়গা, এই বেসিক জায়গাগুলোতে হাত দিতে হবে। সো জুলাই সনদে যে জিনিসগুলো আসবে, 31 দফাতে যা আসছে না কেন, আমাদের ঐক্যমত্য কমিশন থেকে যা আসছে না কেন, মানুষের ভালোর জন্য যে জিনিসগুলো আসছে না কেন, সবগুলোকে কিন্তু আমরা ওয়েলকাম করার জন্য প্রস্তুত আছি। এবং আপনি এটাও জানেন যে 31 দফাতে কিন্তু আমরা আমরা এটাকে 31 দফা বলি, কিন্তু আমরা যখন 31 দফাটাকে হুম। পাবলিক করেছি তখন কিন্তু বারংবার আমরা বলেছি দিস ইজ নট দ্য এন্ড। যদি আরো রাজনৈতিক দলগুলো মনে করে যেখানে আরো কিছু ইনক্লুড বা ইনকর্পোরেট করা প্রয়োজন, সেখানে আমরা সেটার জন্য কিন্তু ওপেন রেখেছি। কারণ রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস, আপনি এটাকে তো একদিনে বন্ধ করে দিতে পারবেন না যে আজকে শুরু করলাম কালকে রিফর্ম শেষ হয়ে গেল। আপনার প্রতিদিনের ক্ষেত্রে কিন্তু আপনার ডে টু ডে বেসিসে আপনার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তখন আপনাকে সিচুয়েশন অনুযায়ী পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি অনুযায়ী আপনাকে এক্সিকিউশন করতে হবে। সো আপনাকে তো এটা ওপেন করে রাখতে হবে, আপনি তো বন্ধ করে দিতে পারবেন না। সো আমাদের কথাটা হচ্ছে যে আহ স্বপ্ন, স্ট্রাগল, বাস্তবতা সবকিছু নিয়ে কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি। কারণ আপনার হুম। ভোটারদেরকে কিন্তু এডুকেটেড করতে হবে যে জি, তুমি তোমার সঠিক মানুষটিকে বেছে জি, নাও এই এবং সঠিক তোমাকে মানুষটিকে মনে বাছার রাখ। ক্ষেত্রে আরেকটু প্রশ্ন করি। আপনি বলছেন ব্যক্তি ইমেজ, এখানে জামাত যেটি যেটি আপনাদের এখন অন্যতম প্রধান প্রতিপক্ষ জামাত, তারা বলছে তাদের ব্যক্তি ইমেজ ভালো, তাদের ব্যক্তিরা দুর্নীতির সাথে নাই, তারা চাঁদাবাজির সাথে নাই। অন্যদিকে বিএনপি নামের সাথে এই ধরনের বিষয়গুলো চলে আসে। তারা যেহেতু কখনো সরাসরি রাষ্ট্র ক্ষমতাও ছিল না, হয়তো বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছিল, তাদের ইমেজের জায়গায় অনেক ক্লিন, সেই বিষয়গুলোকে তারা উপস্থাপন করতে পারছে। এখানে কি আপনারা তাদের কাছ থেকে পিছিয়ে যাচ্ছেন? ডাকসু জাকসু নির্বাচনে যেরকম আসলে দেখা গেল যে কোথাও নেই ছাত্র দল, সবখানে একদম জয় জয়কার শিবির বা শিবিরদের প্যানেলের, এরকম কিছু হতে যাচ্ছে না তো? জাতীয় নির্বাচন কোনো ইঙ্গিত দিচ্ছে না তো? আমার মনে হয় না যে ডাকসু রাকসু জাকসু নির্বাচন এবং আপনার জাতীয় নির্বাচন এটা একই সূত্রে গাঁথা। আমি বলবো যেটা, যে ডাকসু নির্বাচনে যে ঘটনাটি ঘটেছে ওটা শিবির শিবির বলা হচ্ছে, কিন্তু এটা একটি সম্মিলিত ছাত্র সংগঠনের কিন্তু একটি রেজাল্ট ডাকসু নির্বাচনে এসেছে। সেখানে যেটা হয়েছে আমি বলবো যে এখানে পরবর্তীতে অনেক ধরনের ইনসিডেন্ট বেরিয়ে এসছে, কোথাও নাকি যে ব্যালট পেপার ছাপা নিয়ে ঘটনা ঘটেছে, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো, অনেক ধরনের কোয়েশ্চেন আসছে, অনেক ধরনের কোয়ারিজ আসছে, অনেক কিছু আসছে। আমার কথা হচ্ছে যে নির্বাচন যেটা হয়েছে ডাকসুতে, এটা থেকে যে কোনো ঘটনা থেকে একটা পজিটিভ জিনিস আমাদেরকে নেওয়া উচিত। পজিটিভ জিনিসটা কি, যে আমাদের একটি, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল ছিল যে কি ধরনের পাবলিসিটিটা করা উচিত, কি ধরনের কাজগুলো করা উচিত। জামাত বলছে যে তারা অনেক হতে পারে ভালো কথা, তারা যদি খুব ক্লিন ইমেজের হয়ে থাকে তাহলে মানুষকে সেটা ডিসাইড করতে হবে যে আসলে তারা কতটুকু ক্লিন ইমেজের। আর জামাতের ইমেজ সম্পর্কে তো 1971 সাল থেকে শুরু করে তো নতুন করে ইমেজ আর বর্ণনা করার কোনো কিছু এখানে নেই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে
আমি যেটা মনে করি যে আপনার 4 থেকে 4.5 কোটি কিন্তু নতুন ভোটার আছে, যে ভোটারদেরকে কিন্তু প্রতীক বলতে চিনেছে এক নৌকা প্রতীক, আর হুম, কোনো প্রতীক কিন্তু তারা দেখেনি। হ্যাঁ, তো প্রতীক ভিত্তিক যে প্রতীকের যে একটা ভার থাকে, প্রতীকের যে একটা ইম্প্যাক্ট থাকে, এটা কিন্তু অনেকের ভেতরে নেই, যেটা আমি আমি মনে করি। তো সেক্ষেত্রে তারা কিন্তু ব্যক্তিকে দেখবে যে এই ব্যক্তিটা কতটুকু ভিজিবল, এই ব্যক্তিটা কতটুকু দেশের জন্য কাজ করছে, বা এই ব্যক্তিটার সাথে আমি কতটুকু কোঅর্ডিনেট করতে পারছি, বা এই ব্যক্তির মাধ্যমে আমি কতটুকু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নটুকু দেখতে পাচ্ছি। এই বাছবিচারগুলো করে কিন্তু তারা ভোট দিবে। এখন একটি রাজনৈতিক দল তার নিজস্ব নেতাকর্মীদেরকে, নিজস্ব সমর্থকদেরকে চাঙ্গা রাখার জন্য অনেক ধরনের রেটরিক ইউজ করবে, এটাই স্বাভাবিক। অনেক ধরনের কথা মাঠে ছড়াবে, এটাই স্বাভাবিক। তারা অন্যকে দুষবে, আমরা অন্যকে দুষবো, এটাই স্বাভাবিক। এবং এটা একটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে গেছে। তো সেই জায়গা থেকে ওনারা যদি মনে করে থাকেন যে দে দে হ্যাভ দ্য অল দ্য ওয়ে দ্য ক্লিন ইমেজেস, ইটস ভেরি ফাইন, ফ্যান্টাস্টিক। হুম। আপনার নির্বাচনে আসেন, জনগণ ডিসাইড করতে দেন। জনগণ যদি মনে করেন যে ইউ আর কেপেবল, আমরা আপনাদেরকে ওয়েলকাম করবো। জি, অনেক রকম কথা ছড়াবে মানে রাজনৈতিক অবস্থান থেকে, এটি এটি আপনি বলছেন। আমরা আরেকটা জায়গায় একটু যাই, যে আপনি তো নিজে একজন আইনজীবী বটে, এই বিষয়টা হয়তো আপনিও ভালো দেখবেন, জানবেন যে আপনারা যেমন লক্ষ লক্ষ মামলার হিসাব দেন, যে এত লক্ষ মামলা হয়েছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে, তারা আসলে অনেকে গ্রেপ্তারের শিকার হয়েছে বা হয়রানির শিকার হয়েছে সেই পুরো সময়টা জুড়ে। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক, তার বাসায় কর্মচারী ইত্যাদি, তার আত্মীয় স্বজন, নানান রকম লেজে লেজে পেঁচিয়ে অনেকের নামে অনেক অনেক মামলা হচ্ছে। আহ, সেই সেই মামলাগুলোর ক্ষেত্রে আবার মামলা বাণিজ্যের পেছনে থাকছে বিএনপি নেতাকর্মী। সেটি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বলছেন তাই না, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় রাজনীতি করছে তারা বলছে, আইনজীবীরা অনেকেই কথা বলছেন। যে আমার অনুষ্ঠানে এসে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ যেমন বলছিলেন যে আসলে এরকমটা হচ্ছে, অনেকেই বলছেন আসলে যে বিএনপির এই মামলা বাণিজ্যের সাথে। সেটি কি আপনারা কখনো লক্ষ্য করেছেন যে মামলা বাণিজ্যে যারা আছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? না, এই মামলা বাণিজ্য যে হচ্ছে এটা আমিও আপনাকে বলছি, কারণ আমি লয়ার। আমি নিজেও দেখেছি যে কিভাবে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অতি উৎসাহী মানুষগুলো বিভিন্ন সময় মামলাতে অনেকের নাম ঢুকিয়ে এই কাজগুলো চেষ্টা করেছে। এবং এগুলো আমাদের অঞ্চল ভেদে আর কি, যার যে কনস্টিটিউয়েন্সি আছে বা যে যে এলাকার রাজনীতিটা করি, এলাকা ভিত্তিক ভাবে এগুলো কিন্তু আমাদের মনিটরিং সেল করা হয়েছিল, আমরা সেটাও করেছি। আমরা দেখেছি, দেখে এগুলোকে অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি যেন এটা না হয়। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে শারমিন, 1500 বছর ধরে যে কালচারটা ডেভেলপ করা হয়েছে, মানুষের মনোজগতে যে জিনিসগুলো আছে, আপনি ওভারট এগুলো এখান থেকে বের করে ফেলতে পারবেন না। এই যে মামলা করে শায়েস্তা করা যায়, এটা তো মানুষ ভুগে এসেছে। শারমিন, আপনার গায়ে যখন হাত পড়বে, আপনি কিন্তু এটা মনে রাখবেন, বিএনপির ঘরে ঘরে মানুষের গায়ে কিন্তু হাত পড়েছে। তার রিপারকেশনটা কি হতে পারতো 5 তারিখের পরে, যেটা আওয়ামী লীগ কিন্তু একটা প্রেডিকশন দিয়ে গিয়েছিল, যে লক্ষ লক্ষ লাশ কিন্তু রাস্তায় পড়ে থাকতে পারে। এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্যে বলতেন, সিনিয়র নেতারা বক্তব্যে বলতেন। সেখান থেকে বিএনপি আমরা কি করেছি, যারা দিনের পর দিন রাতের পর রাত মাঠে ঘুমিয়েছে মামলার ভয়ে, যাদের পরিবারে ক্রসফায়ার হয়েছে, যাদের পরিবারে গুম হয়েছে, এই মানুষগুলোকে দিয়ে কিন্তু আমরা 5 তারিখের পরে আওয়ামী লীগের ঘর পাহারা দিয়েছি, যেন কোনো ধরনের অকারেন্স করতে না পারে। এটা আমাদের হাইকমান্ডের নির্দেশ ছিল। 5 তারিখে যখন সরকারের পতন হলো, সরকার পালিয়ে গেল, 8 তারিখে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে যে যার যার এলাকায় চলে যান। আমি 8 তারিখ রাতের বেলা আমার নাটোরে চলে গেলাম। এবং 6 তারিখ থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের বিএনপি নেতাকর্মী, তাদেরকে দিয়ে আমরা কিন্তু আওয়ামী লীগের ঘর বাড়ি পাহারা দিয়েছি। কি কারণে? আমাদের হাইকমান্ডের নির্দেশ ছিল। আপনি খালি মনে করেন তো যে এই মানুষগুলোর ভেতরে যে ক্ষোভ ছিল, যে দ্রোহ ছিল, যে এতগুলো বছর আমাকে নির্যাতন করলো, এদেরকে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে কি অবস্থা হতো। সেই জায়গা থেকে এই মানুষগুলো কি করে, এই মানুষগুলো তারপর আমরা অনেকখানি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছি, যে তাদেরকে এই যে মামলা বাণিজ্য, এটা করে নাই আমি আমি বলবো না, এটা অবশ্যই করেছে। এবং আমরা যতটুকু পেরেছি এটাকে কন্ট্রোলের মধ্যে। যেমন আমার কাছে একজন এসেছিল একটা মামলা করতে, ঘটনা ঘটেছে হচ্ছে আপনার নোয়াখালীর কোন একটা এলাকায়, তারা এখন এসে মামলা করতে যাচ্ছে। প্রধান 1 নম্বর আসামি দিয়েছে শেখ হাসিনা। তা আমি বললাম যে আপনি তো মামলা নষ্ট করতে এসেছেন, কারণ আপনি এই ঘটনাটা সত্য ঘটনা, আপনি যখনই শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করবেন আপনার মামলার মেরিটটা নষ্ট হবে। তো হয় কি, অনেক সময় আমরা লয়াররা যারা থাকি তারা কিন্তু মিসগাইড করে থাকি। তখন কিন্তু ভদ্রলোক কিন্তু সেই মামলাটা স্পেসিফিক 7 জনের নাম দিয়ে মামলাটা করলেন, আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম, উনি চলে গেলেন। তো আমাদের হয়েছে কি, ওই যে মনোজগতের যে পরিবর্তনটা, 15-17 বছর, যে আমার কাছে তো ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে দেখো কি করা যায়। তো এই জায়গা থেকে সরে আসতে সময় লাগবে শারমিন। এটা 1 বছর ইটস নট এনাফ টাইম আমার মনে করি। যে বাট যদি এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করা শুরু করি, তাহলে এটা ডে টু ডে বেসিসে এটা ডেভেলপ করবে বলে আমি বিশ্বাস করি, এবং এটা করাতে হবে।
এটা আপনাকে আইনের ভেতরে হুম, নিয়ে এসে, ডিসিপ্লিনের ভেতরে জি নিয়ে এসে জি, এটি মানুষকে নিশ্চয়ই ভালো উদ্যোগ যে আপনারা যদি এইটা কন্ট্রোল করবার চেষ্টা করেন। আপনি মানবাধিকার কমিটির সদস্য বটে, আপনি সেখান থেকেও একটু প্রশ্ন করতে চাই যে এই বিষয়গুলো নিয়ে কি আপনারা সোচ্চার কোথায় হচ্ছেন? আপনি বলছেন মামলা বাণিজ্য সেটি কন্ট্রোল করার চেষ্টা হয়েছে, কিন্তু যেগুলো মামলা হয়ে গেল, যে যারা হয়রানির শিকার হচ্ছে, শুধু তো আওয়ামী লীগের নেতাকর্মী না, সাংবাদিক আছেন, অনেক সুশীল সমাজের অনেক ব্যক্তি আছেন যারা হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিলেন বা তেলবাজি করতেন এরকম, কিন্তু তাদের নামে সবার নামে হত্যা মামলা, মানে মামলা, আহ, আপনি জানেন বিষয়গুলো। সেখানে আপনারা আসলে কি করছেন? তাদের মানবাধিকারের বিষয়েও কি আপনারা কথা বলার প্রয়োজন মনে করছেন না? বা ধরেন একাত্তর, মঞ্চ একাত্তর নামে তাদেরকে ধরে নিয়ে গেল, সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে দিল হঠাৎ করে। এই যে বিষয়গুলো ঘটে যাচ্ছে এগুলোর বিষয়ে, বা একজন সাবেক মন্ত্রী হাত করা পড়া অবস্থায় তাকে, তিনি মারা গেলেন, আইসিইউতেও ছিলেন হাত করা পড়া অবস্থায়, এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, এই মানবাধিকার নিয়ে আপনারা কি বলছেন, কিছু বলছেন? অবশ্যই মুজিব সাহেবের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে আমরা আন্তরিকভাবে মানে আমাদের কাছে খুবই খারাপ লেগেছে বিষয়টা, এবং এটা এই বাংলাদেশে হওয়া উচিত বলে আমরা কখনোই মনে করি না, এবং এটাকে কোনোভাবে আমরা সাপোর্ট করি না। যে উনি যে অবস্থায় আইসিইউতে ছিলেন সেখানে একটা হাত করা পরে রাখার তাকে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বললাম যে ওই যে কালচারটা ডেভেলপ করে দিয়ে গেছে, এটা মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে যে এরকম করে রাখতে হবে। বাট একটা হাত করা কাকে পড়ায়? কোনো দুর্ধর্ষ আসামি কন্টেম্পট সেলে যাকে তারা আছেন ডান্ডা বেরিয়ে পরিয়ে রাখে, হ্যাঁ? তো এটা তো নিয়মের মধ্যেও আসে না। তো নিয়মগুলোকে তো আমাদের অ্যাড্রেস করে ঠিকঠাক জায়গায় নিতে হবে যে না, এটা করা যাবে না, এটা নিয়মের মধ্যে আসে না, এটা মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘন শব্দটাই তো আমাদের আর চেনা নাই। আমরা কি কাজ করেছি? আমরা এই প্রতিটা জায়গাকে যখন অ্যাড্রেস করা শুরু করেছি, আমরা বিভিন্ন সময় বলেছি, সভা সেমিনারে বলেছি, ইভেন আমি তো লয়ার, আমি কোর্টে যখন এগুলো নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের 375, যেটা সিআরপিসিতে একটা সেকশন কিন্তু একটা সাবসেকশন ইনক্লুড করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই ধরনের মামলা যেগুলো করা হচ্ছে, যেখানে আহ আহ, ইচ্ছাকৃতভাবে অথবা উদ্দেশ্যমূলকভাবে কারো নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই মামলাগুলোকে ফার্স্ট ট্র্যাকে নিয়ে গিয়ে সুপেরিয়র পুলিশ অফিসারদেরকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে দ্রুত গতিতে এই মামলা যদি কোনো প্রমাণ পাওয়া না যায়, তাহলে যদি এগুলোকে সেখান থেকে প্রত্যাহার করে দেওয়া হয় অথবা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়। এই যে ইনিশিয়েটিভ নেওয়া, এই ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন না যে এগুলোকে 100% এক্সিকিউট হচ্ছে। কারণ আমিও তো বলেছি যে আপনার প্রবণতা, এই প্রবণতার জায়গা থেকে সরে আসতে কিন্তু আপনাকে সময় দিতে হবে, এটা আপনি ওভারনাইট করতে পারবেন না। এখনো কিন্তু এই 375, সম্ভবত 375ই হবে, ক সংযুক্ত হওয়ার পরে যে সব মামলা ইনভেস্টিগেশন খুব অ্যাপ্রোপ্রিয়েটলি করছে আপনি বলতে পারবেন না। পুলিশ তো কাজ করে না, পুলিশ তো ইনঅ্যাক্টিভ হয়ে কিন্তু বসে থাকে। আদালত, আপনি আইনজীবী মানুষ, আদালতের কথা বলেন, আদালতেও নাকি এখন মবের ভয় পায়। মানে জামিন দেয় না, আদালতে রিমান্ডের আদেশ দিয়ে দেয়, যেখানে আসলে জলজ্যান্তভাবে সাধারণ চোখেও দেখা যায় যে তার সাথে অন্তত যেই অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাতে তার সংযুক্তি নাই, তিনি হয়তো অপরাধী, কিন্তু সেই অপরাধে না যেই অপরাধে তার মামলা হয়েছে। আইন তো দেখবে সেই অপরাধের বিষয়ে, কিন্তু আদালতেও তার জামিন হয় না, আদালত তাকে রিমান্ড দিয়ে দেন, এবং আদালত নাকি মবের আচ্ছা, ভয় পান। কথা হচ্ছে যে আদালত, লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি, দুই ধরনের আদালত এখানে আছে। আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে আপনারা জানেন যে 5 তারিখের পরে হাতে গোনা কয়েকজন জাজ সেখান থেকে তারা চলে গেছেন। বাকি সবাই কিন্তু বহাল তবিয়তে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আছেন। লোয়ার জুডিশিয়ারিতে কেউ ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেছে, নারায়ণগঞ্জ থেকে সিলেট গেছে, কাউকে কিন্তু প্রত্যাহার করা হয়নি। সো আপনাকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে আদালত প্রাঙ্গণে যারা ছিলেন গত 15-17 বছর ধরে অন্যান্য অনেক সেক্টরের মতো, তারাই কিন্তু এখন বিরাজ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি মবের ভয় কেন পাবেন? ইটস আপ টু ইউ। আপনাকে সে প্রেশারটা এখন দেয়া হচ্ছে কিনা। এখন তো কাউকে গুম করা হচ্ছে না, এখন তো কাউকে ক্রস ফায়ার করা হচ্ছে না। এখন তো কথা বলে আমরা যখন টকশো থেকে বের হই তখন তো আমাকে আমার টিভি চ্যানেল বলে না যে আপা আপনি পেছনে দরজা দিয়ে যান, সেটা তো হচ্ছে না। তাহলে কেন আমাকে ভয় পেতে হবে? সো আমাকে ধরে নিতে হবে যারা এই ধরনের কাজগুলো করছেন তারা এগুলো করে হ্যাবিচুয়েটেড। তারা এগুলো নিজস্ব কোনো কাজে করছেন, নিজস্ব কোনো বেনিফিটের জন্য হয়তো করছেন, অথবা ওই যে এই নিজেদের ভেতরে একটা একটা দালালি করতে করতে একটা যেটা অভ্যস্ত হয়ে এসেছি সে অভ্যস্ত থেকে করছেন। তো এটা এখন যেটা হচ্ছে কি, আমি এটাই বলতে না, কিন্তু চাচ্ছিলাম গুম যে করে না, গ্রেপ্তার করে না, কিন্তু মবের শিকার তো হতে পারেন। সেই ভয় তো, সেই ভয়টা কি অবলোক এখনকার সময়ে? নাকি আপনিও মনে করেন আসলে এগুলো মব না, এগুলো প্রেশার গ্রুপ, যেমনটি প্রেস সচিব না বলেছিলেন? না 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 না, এই মব প্রেশার গ্রুপ দুটো দু জিনিস। প্রেশার গ্রুপ তো প্রেশার গ্রুপের জন্য আমাকে লাঠি নিয়ে প্রেশার গ্রুপ দিতে হয় না। কলমের থেকে বড় প্রেশার গ্রুপ কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আমরা যে কথাটা খুব ঠান্ডা মাথায় দুটো চারটা কথা বলতে পারি, এই কথাটা যদি
জাস্ট কথা হয়, সঠিক কথা হয়, এটার থেকে বেশি প্রেশার কোনো কিছু হতে পারে না। সো যেটা মব ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, এটাকে আমি প্রেশার কোনোভাবেই বলবো না। আবার একটা শব্দ ইউজ করা হয় মব জাস্টিস, যেটাতে আমার প্রচন্ড আপত্তি, কারণ মবের সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নেই। সো এই জিনিসগুলোকে এটা এটা হয়েছে কি যে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের তো ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম নেই ইন্টারিম গভর্নমেন্টের, আমাদের উচিত ছিল পিক অ্যান্ড চুজ করবো আমরা কিছু কিছু বিষয় যেগুলো এই মুহূর্তে আমার প্রয়োজন। তো বর্তমান গভর্নমেন্ট অনেকগুলো জিনিস অ্যাড্রেস করতে গিয়ে মেইন জিনিসগুলো অ্যাড্রেস করতে পারেনি। সো এই যে মব তৈরি হচ্ছে, দুটো হতে পারে, ইদার মব তৈরি করা হচ্ছে অথবা তৈরি হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না, দুটোই কিন্তু গভর্নমেন্টের ফেলিয়ার হিসেবে দেখা হবে। সো গভর্নমেন্টের কি উচিত ছিল, যে পুলিশ বাহিনী, যে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা যাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে যে তারা সরকারের তল্পিবাহক হয়ে, সরকারের আজ্ঞা বহন করে, আদিষ্ট হয়ে গুলি চালিয়েছে আমাদের সন্তানদের বুকের উপরে, এই ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আপনি তো উড়িয়ে দিতে পারবেন না, গুড়িয়েও দিতে পারবেন না, এবলিশও করতে পারবেন না। তাহলে কি করা উচিত ছিল, তাদেরকে আমার আস্থার জায়গায় নিয়ে আসতে হবে, জনগণের বন্ধু হিসেবে বা জনগণের সাথে কাজ করছে সেরকম জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমি তাদের এই সেক্টরটাকে নিয়ে স্পেসিফিক্যালি কাজ করি। আমরা কি দেখলাম যে এই জায়গাটাতে কিন্তু জিরো। সো ওই জায়গাটাতে যদি আমরা কাজটা ঠিক মতো করতে পারতাম, আপনার এই মব এরকম করে ক্রিয়েট কেউ করতে পারতো না, আর নিজের মতো করে আবার মবটাকে কন্ট্রোল করা থেকেও বিরত থাকতে পারতো না। সো ওই জায়গাটাতে তো গ্যাপ তো রয়েই গেছে এই সরকারের। জি। অতএব সেই মবটা যেমন বাস্তবতা, মবের ভয় পাওয়াটাও বাস্তবতা। আপনি কি একটু এই প্রসঙ্গে বলবেন, আমি আসলে শেষ করবো, অনেকক্ষণ আপনি রাতের বেলাও কথা বলছেন, আপনি একটু এই প্রসঙ্গে বলবেন যে মঞ্চ ৭১ থেকে যাদেরকে মবের হাতে যারা পড়লেন, মবের হাতে হয়রানি হলেন এবং তারপরকে তাদের নিরাপত্তার কথা বলে নিয়ে যাওয়া হলো, তারপর তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেওয়া হলো, এখন তারা জেলখানায় আছেন, তাদের ওই রকম জামিন হচ্ছে না আর কি, এই যে অবস্থা। সেখানে আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনিও আছেন। মানে এই প্রসঙ্গে আপনি কি বলবেন, তাদের মানবাধিকার কি মানে রক্ষিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে? হ্যাঁ। না, আমি বলবো যে ওনাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি কি অ্যালিগেশন ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে এটা আমার আসলে জানা নেই। যদি কোনো ধরনের প্রমাণ না থেকে থাকে বা প্রাইমা ফেসে যদি কোনো কেস ওনাদের এগেনস্ট না থেকে থাকে, তাহলে ওনাদেরকে অবশ্যই এরকম ভাবে আটকে রাখা বা জামিন না দেওয়াটা, এটা কোর্ট বলতে পারবে কেন দিচ্ছে না, বাট আমি বলবো যে এটা যুক্তিযুক্ত না যদি স্পেসিফিক এলিগেশন না থেকে থাকে তাদের বিরুদ্ধে। আর যদি স্পেসিফিক এলিগেশন থেকে থাকে, সেটা তো সাবজুডিস ম্যাটার, সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। তবে স্পেসিফিক এলিগেশন থাকলেও বেইল এটা কিন্তু ডিসক্রিপশন অফ দ্য কোর্ট। কোর্ট চাইলে কিন্তু, যদি কোর্ট মনে করে থাকে যে কোনো ধরনের কোনো বেইল বন্ড গ্রহণ করে তারা বেইল দিতে কিন্তু পারে যে কোনো আসামিকে। তো তাদের বিরুদ্ধে আসলে এলিগেশনটা কি এটা আমি ঠিক বলতে পারবো না, এটি বা কোন সাবজুডিস ম্যাটার। আইনটা। জি। ফারজানা শারমিন পুতুল, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি নেতাদেরকে যখন এরকম মামলা দেওয়া হতো, কোর্টের বারান্দায় ঘুরতো, তখন আমরা শুনতাম যে অনেকে বলতেন সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে মন্তব্য করাটা আসলে ঠিক হবে না, বা মামলা সুনির্দিষ্ট অ্যালিগেশন, এইরকমই মানে বিষয়গুলো আসলে চলছে কিনা, সেটি আসলে আমার প্রশ্ন করবার না, একটা উদ্দেশ্য ছিল। যদি আমার প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে আবার বলবো শারমিন, যে বিএনপির আমলে যে ঘটনাটা ঘটেছে, মানে ওই রেজিমে যে ঘটনাটা বা যে অপারেশন গুলো বিএনপি নেতাকর্মীর উপরে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে, তার খুব ছোট একটা সেক্টর বলতে পারেন, যে যারা সুবিধাভোগী ছিল, ম্যাক্সিমাম সুবিধাভোগী ছিল, ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি ছিল শেখ হাসিনা সহ, তার কিছু একটা একটা টায়ারের মানুষ এখান থেকে চলে গেছে, বাকি সবাই এখন পর্যন্ত বাংলাদেশে বিরাজ করছে, এবং সেই কালচার বাংলাদেশে বিরাজ করছে, সেই বাতাস বাংলাদেশে বিরাজ করছে। সো অন্যায়, লাস্ট রেজিমে যে অন্যায় ছিল, এই রেজিমে অন্যায় অন্যায়ই থাকবে, ভবিষ্যতে অন্যায় অন্যায় থাকবে, যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন থাকবে। সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাড্রেস করছি কিনা ঠিক মতো জিনিসটাকে। আমার বিরুদ্ধে হলো জন্য আমি অ্যাড্রেস করবো, অন্যের বিরুদ্ধে হলো না জন্য অ্যাড্রেস করবো না, বিষয়টা যেন সেই জিনিসটা না হয়, এটা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা চেষ্টা করতে হবে। আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে আসলে আমার বিরুদ্ধে হয়েছিল জন্য আমি তখন বলেছি যে না এটা সাবজুডিস ম্যাটার না, বিষয়টা আসলে সেটা না। বিএনপির এগেন্সে যেটা ঘটেছে, সেই ঘটনাগুলো চোখের সামনে মানুষ দেখেছে, কিন্তু এখন অনেকটা সময় হয় কি, এই যে এই কিছু কিছু ঘটনাকে দিয়ে দেখা যায় কি পেছনে ঘটনাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা এখন অনেকে ভুলে গেছি যে আসলে গত 15 বছর কি ঘটেছে। আসলে জুলাই অভ্যুত্থানে যে 36টা দিনের যে অভ্যুত্থানটা হলো, যে স্ফুলিঙ্গটা ঘটলো, যে 15 বছরের দ্রোহের যে হুম। বহিঃপ্রকাশটা ওই 36 দিনে 5 তারিখে ঘটলো, এখন কি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা আমরা করি? হুম। আপনি দেখবেন যেগুলোকে এটাই ভুলিয়ে কি দেওয়া ভুলিয়ে হয়। দিচ্ছে, মানে এখনো আসলে অন্যায়গুলো এত ভালো রকমের চলছে বা জোরালো ভাবে চলছে, কোথাও কোথাও বাড়ছেও, ঘুষ নাকি এখন ঘুষের পরিমাণ নাকি বেড়ে গেছে। তো এই যদি অন্যায় যদি বেড়ে যায়, তখন তো এখনের দিকেই বেশি চোখে লাগবে, আগের কথা তো মানুষকে ভুলিয়ে দেওয়াও হচ্ছে বর্তমান অন্যায় দিয়ে। না, সেটা সেটা আপনি বলতে পারেন না যে আগের রেজিমে যে অন্যায়গুলো হয়েছে
এখন অনেক বেশি হচ্ছে জন্য সেগুলো ভুলে দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে যে এখন আমরা আহ টেলিভিশন চ্যানেলগুলো বা নিউজ পেপারগুলো দেখা যায় যে কি আহ ছোট ছোট ক্লিপ করে কিছু রিউমার নিয়ে আসে। এই রিউমার গুলো দিয়ে আমরা আলোচনায় বসি, আলোচনায় বসে এগুলোকে এত ফুলিয়ে ফাঁপিয়ে বড় করি, দুদিন পরে শুনে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। সমস্যাটা হয়ে গেছে যে আমাদের বেসিক যে জায়গাগুলোতে কাজ করা উচিত এখন, এই বেসিক যেগুলোতে কাজ করা বাদ দিয়ে, যেহেতু আমি বলেছি একটা খুবই আনন্যাচারাল সিচুয়েশন বাংলাদেশে বিরাজ করছে, বিভিন্ন স্টেক এখানে ইন্টারফেয়ার করছে, বিভিন্ন স্টেক চাইছে, কেউ চাইছে স্টেবিলিটি নিয়ে আসি, কেউ চাইছে যে আমি জায়গা থেকে আনরেস্ট করে ফেলি, কেউ চাইছে যে বাংলাদেশে এমন একটা অবস্থা হোক যে বলুক যে ঠিক আছে আগে শেখ হাসিনাই ভালো ছিল। তো এই সামগ্রিকভাবে আসলে কোন দিকে বাংলাদেশে যাবে এটা ডিসাইড করতে হবে যারা এখন সরকার ক্ষমতায় বসে আছেন, বিকজ তারা এখন ক্ষমতা প্রাপ্ত এবং তারা দেশের অভিভাবক হিসেবে বসে আছেন, এবং আমরা যারা বাকি স্টেক হোল্ডার্সরা আছি, জুলাই অভ্যুত্থানে আমরা নিজেরা আমাদের রক্ত দিয়ে, সন্তানদের রক্ত দিয়েছে, আমাদেরকে যে কাজটা করতে হবে যে জনগণকে জনগণের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য 100% চেষ্টা করতে হবে, যেটা নিশ্চয়ই কেবল সেটাই আমাদের প্রত্যাশা। আপনি বলছেন অনেক রিউমারকে ফুলিয়ে ফাঁপিয়ে আসলে কথা বলা হয়, হ্যাঁ তা তো হয়, কিন্তু অন্তত আজকের আলোচনায় আমরা যা যা কথা বললাম এখানে আসলে কোনো রিউমার সম্ভবত ছিল না, আপনিও সেরকমটা বলেন নাই। সেই প্রশ্নগুলোর মাধ্যমেই আসলে জানবার চেষ্টা করছিলাম যে অন্যায় আসলে না না একদম শেষ মুহূর্তে নেটওয়ার্কটা একটু ঝামেলা করছে আবার। জি, ফারজানা শারমিন পুতুল, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করি। অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাই দর্শকদেরকেও। ধন্যবাদ ফারজানা শারমিন পুতুল।